পশ্চিমবঙ্গ সহ ভারতের 5 রাজ্যের ভোটের ফলের পর নজর এখন সরকার গঠনের প্রস্তুতিতে। পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলের নেতা ঠিক করতে কলকাতায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসামে একই প্রক্রিয়া দেখবেন জেপি নাড্ডা। পুদুচেরিতে এনডিএ ফিরছে ক্ষমতায়। কেরালায় কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণের মেগাস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে। ভারতের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ইনান। যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমরা যেটি দেখলাম যে মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বা তিনি পদত্যাগ করতে চাচ্ছেন না। তো আপনার কাছে আমার প্রশ্ন যে ভারতের সংবিধান আসলে এ নিয়ে কি বলছে? আপনার ধন্যবাদ নিবিড় আপনাকে। আপনি যেমনটি বলছেন যে মমতা যদি আসলে এই মুহূর্তে পদত্যাগ না করে তাহলে আসলে সংবিধান অনুযায়ী কি হবে। আসলে সংবিধান অনুযায়ী দেখুন, আগামী 7 মে পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত 5 বছর পূর্ণ হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো সেই অনুযায়ী আগামীকালকের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন না, তিনি হয়ে যাবেন সাবেক মুখ্যমন্ত্রী। এরপরে কি থাকে? এরপর থাকে যে নির্বাচনে যিনি জয়ী হলেন তার হাতেই যাবে ক্ষমতার ভার। তো আমরা জানি যে এর মধ্যে আনুষ্ঠানিক যে ফলাফল প্রকাশ হয়েছে সেখানে বিজেপি সরকার কিন্তু জয়ী হয়েছে। এখন পর্যন্ত মমতা তিনি যদি দায়িত্ব না ছাড়েন, পদত্যাগ যদি নাও করেন, সাংবিধানিকভাবে তার যে ক্ষমতা সেটি কিন্তু থাকছে না। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আজ থেকে এরই মধ্যে তার দায়িত্বে যে অতিরিক্ত নিরাপত্তায় যে পুলিশ সদস্য ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ আইন তার আপন গতিতেই কিন্তু চলছে। আমরা একটু সবশেষ তথ্যগুলো যদি দেখে আসি তাহলে দেখতে পাবো যে বিধানসভা নির্বাচন ঘিরে এখন পর্যন্ত যত বেশি আলোচনা হচ্ছে তার চেয়ে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে সহিংসতা। বেশ করে আপনি জানেন যে এর আগে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে কোনো নির্বাচন নিয়ে অর্থাৎ সহিংসতার ঘটনায় কখনো বিজেপি তৃণমূল এমন প্রাণহানির ঘটনায় এত সংখ্যক মানুষ এখন পর্যন্ত হয়নি। আসলে কারণ আপনি জানেন যে একটু আগে আমরা বললাম যে 4 জন এখন পর্যন্ত মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং যেমনটি বলছিলাম যে মমতা যেহেতু অস্বীকৃতি জানিয়েছেন 7 মে পর্যন্তই, আগামীকাল পর্যন্তই তার মেয়াদ, এবং বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেননি এমন নজির কিন্তু পশ্চিমবঙ্গে বা ভারতের কোনো রাজ্যে এখন পর্যন্ত নেই। যে কারণে এটি কিন্তু একটা নতুন নজির হতে যাচ্ছে এবং যে কারণে কিন্তু মানুষ এদিকে এখন আগ্রহে আছে যে আসলে পশ্চিমবঙ্গে তাহলে রাজনৈতিকভাবে সাংবিধানিকভাবে কি ঘটতে যাচ্ছে। সাংবিধানিকভাবে এখন পর্যন্ত যে সাধারণ নিয়ম সেটাই হচ্ছে, আপনি জানেন যে বিজেপি সরকার থেকে কিন্তু সরকার গঠনের একটি তোড়জোড় শুরু হয়েছে, যার অংশ হিসেবে কলকাতায় আসছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি জানেন যে কারণে পশ্চিমবঙ্গ জুড়ে এখন এটি নিয়েই কিন্তু এখন বেশি আলোচনা হচ্ছে। তবে সব কিছু ছাপিয়ে এখন করে যে মৃত্যুর সারি সেটি কিন্তু এখন করে নতুন করে ভাবাচ্ছে। কারণ আপনি জানেন তৃণমূল কর্মীদের বাড়িতে কিংবা অফিসে যেমন হামলা হচ্ছে, পাল্টা অভিযোগও আমরা শুনছি যে তৃণমূল নেতা কর্মীরা এই হার কোনোভাবেই মেনে নিতে পারছে না, তারা কারচুপির অভিযোগ করছেন। তারা বিজেপি সমর্থক এবং বিজেপি কর্মীদের বাড়িতেও হামলা করছে এবং তাদেরকে নিশানা করছে, এমন অভিযোগও কিন্তু আসছে। আমরা একেবারে মাঠের খবর জানতে চাই, তাহলে নিশ্চয়ই আমরা সেই খবর হয়তো বা জানতে পারবো। ইনান, কলকাতায় আমাদের সহকর্মী আছেন সুব্রত আচার্য। আমরা একটু তার কাছে জানতে চাচ্ছি যে সুব্রত দা, আপনার কাছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সর্বশেষ কি কি তথ্য আছে যদি জানাতেন। রাজ্যের সাংবাদিক রবি থেকে আমাদের রাজ্যের নির্বাচনী অধিকর্তা মনোজ কুমার বিজয়ী বিধায়কদের হয়েছে সেই গেজেটের কপি নিয়ে এসে আমাদের রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং যেটি প্রোটোকল অনুযায়ী যেটি হবে সাংবিধানিক যা রীতি, এখন এই মুহূর্তে রাজ্যপালের কাছে গেজেট গিয়েছে। গেজেট দেওয়ার পর রাজ্যপাল এবং প্রধান নির্বাচন কর্মকর্তা, মুখ্য নির্বাচনী কর্মকর্তা, তাদের মধ্যে একটা বৈঠক হয়। এখন হচ্ছে এখানে সংখ্যাগরিষ্ঠতা যে দল পেয়েছে তাদেরকে সরকার গঠন করার জন্য রাজ্যপাল আহ্বান জানাবেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে এই নির্বাচনী যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তার সঙ্গে যে বৈঠক হয়েছে আজকে রাজ্যপালের, সেখানে কিন্তু এই যে ফলাফল পরবর্তী যে রাজনৈতিক সহিংসতার ঘটনা সেই ঘটনা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং রাজ্যপাল এবং প্রধান মুখ্য নির্বাচনী আধিকারিক এই বিষয়টি তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এখনো পর্যন্ত প্রকাশ করেনি। এখন যেটি সবার নজরে এসছে যে রাজ্যপাল এখন কি করবেন, কারণ আপনি জানেন যে গতকালকেই রাজ্যের যে বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ফলাফল প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করে তিনি পদত্যাগ করবেন না সেটিও জানিয়েছেন। তো এখন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু
আর নেই, কারণ আগামীকালই তার যে 2021 সালের যে সরকার গঠন করেছিলেন, সেই হিসেবে আগামীকাল তার সরকারের মেয়াদ শেষ। সুতরাং সরকারের মেয়াদ শেষ হলে এমনিতেই তার সরকার অর্থাৎ তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। তো এর মধ্যে যে আমাদের কলকাতার পুলিশ কমিশনার, তারপর কারণ জানেন যে কলকাতার বুকেই গুলি চালানোর ঘটনা ঘটেছে, বুলডোজার দিয়ে একটি পার্টি অফিস ভেঙে ফেলার ঘটনা গতকাল রাতে ঘটেছে। এই গোটা বিষয়গুলো কিন্তু কলকাতার পুলিশ কমিশনার কঠোর নজর দিয়েছে। যদিও তাদের বক্তব্য বিষয়টি রাজনৈতিক নয়, তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের যে নতুন সরকার গঠন করার জন্য তোড়জোড় সেটি শুরু হয়ে গিয়েছে। প্রশাসনিক ভাবে এই নির্বাচনের যে পরবর্তী সহিংসতা সেটিও বন্ধ করার তৎপরতা শুরু হয়েছে। তাই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল প্রকাশ করার পর যে সার্বিক অবস্থা সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ সুব্রত দা। কলকাতা থেকে সুব্রত আচার্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি সেখানকার সর্বশেষ খবর এবং তিনি জানাচ্ছিলেন। যেমনটি বলছিলেন, আপনি দেখছেন যে আসলে এখন সহিংসতার বিষয়টিও কিন্তু তিনি প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে এমন আসলে কলকাতা এখন যে পরিস্থিতিগুলো চলছে, বিশেষ করে হজের ব্যানার ছিঁড়ে ফেলা কিংবা বুলডোজার দিয়ে বিভিন্ন মুসলমানদের বাড়ি ঘরে কিংবা স্থাপনায় হামলার মতো অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে। এই বিষয়গুলো আসলে এখন তাদেরকে নিয়ন্ত্রণ করা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সরকার ক্ষমতা নেওয়ার আগে তাদের কাছে এই নিরাপত্তা ইস্যুটা আসলে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে সর্বশেষ বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান।